আমি রীতি। আজ আমার বিয়ে হয়েছে। বাকি সব নতুন বধূর মতো আমিও আমার বাসর রাতে বসে আছি। কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা। কারণ আজ প্রথমবার নয় যে আমি এইভাবে নতুন বধূ সেজে বসে আছি। এর আগেও ছিল এরকম একটি রাত, যে কারো জন্য এভাবে বসেছিলাম আমি। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটা বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী আয়ান। আমি উঠে সালাম করলাম। সালাম করা লাগবে না, বরং আপনি আপনার বিছানায় যে শুয়ে পড়ুন, আমিও সোফায় শুয়ে পড়ি। না না, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় থাকতে পারবো। দেখুন, আমরা দুজনের কেউই এই বিয়েটা মানি না। দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়েটা করার, কিন্তু আমরা একজন আরেকজনকে সম্মান তো করি। আর আমি এরকম ব্যক্তি না যে নিজে আরামের বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমাতে দেবে। আপনি আমার রেসপন্সিবিলিটি, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন, তবে বিছানায় যেয়ে ঘুমিয়ে পড়ুন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় যেয়ে শুয়ে পড়লাম। এবার বলি আমাদের বিয়েটা কিভাবে হলো, আর আমার স্বামীর ব্যাপারেও। ও সরি, নতুন স্বামী মিস্টার আয়ান চৌধুরী, শহরের অনেক বড় একজন ব্যবসায়ী। আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে। বলতে গেলে পরিবারের জন্যেই হয়েছে। অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না। আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু এই বন্ধনে কোনো মনের জায়গা নেই। কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা। মানে দুজনেরই মন আহ, অন্য কারো মায়ায় জড়িত। অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে। ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বেয়ে গেল। বিয়েটা দুজনেই করেছি, কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু রয়েছে দায়িত্ব। তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল, উনি আমার দায়িত্ব নেবে আর আমি ওনার পরিবারের আর ওনার ছেলের। হ্যাঁ, ওনার ছেলে আরিয়ান, ওনার আর রিয়াপুর ছেলে। রিয়াপুকে তাই তো ভাবছেন? আয়নের প্রথম স্ত্রী। তিনি এখন এর পৃথিবীতে নেই। 3 বছর আগেই ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে। বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ইউনিভার্সিটিতে ছিলাম। আর আয়ানও, তার আমার সিনিয়র ছিল। আয়নের সাথে কখনো দেখা না হলেও রিয়াপুর সাথে প্রায় দেখা হতো। সরি, দেখা বললে ভুল হবে, ঝগড়া হতো। উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না। এর কারণও আছে, আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম। আর ওনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম, তা উনি শুধু ভাবতেন অবশ্য। আজও হয়তো থাকলে আমার সাথে ঝগড়া করতেন, ওনার স্বামীকে চুরি করেছি বলে অপবাদও দিতেন। কিন্তু ওনার স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই, কারণ আমি ওনাকে নিজের স্বামীই মানতে পারিনি। বিয়েটা করেছি শুধুমাত্র পরিবারের জন্য আর আরিয়ানের জন্য। আরিয়ান এখন 9 বছরের, ক্লাস 2-তে পড়ে। দেখতে একদম তার বাবার মতোই হয়েছে। যেমন সুন্দর তেমনই মায়াবী দেখতে, বিশেষ করে ওর চোখ দুটো। আয়ানের ভাবি থেকে শুনেছি আয়ানের চোখ নাকি অনেক মায়া, কিন্তু কখনোই তাকাইনি, কারণ এখন আর কারো মায়ায় পড়তে চাই না। একবার পড়ে অনেক কেঁদেছি, আর কাঁদার ইচ্ছে নেই আমার। আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। থাক, এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়লো। উঠে দেখি আয়ান এখনো ঘুমোচ্ছে, কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত দিচ্ছে। তাই পর্দাটা বন্ধ করে শাওয়ার নিয়ে আসলাম। এসে রেডি হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে। আরে বৌমা, তুমি এত সকালে কেন? আসলে মা, ঘুম ভেঙে গিয়েছিল তাই। তা ঠিক আছে, কিন্তু আমাদের বউ না, কোনো সাজ, কোনো গয়না, যাও পরে আসো। ভাবি, আসলে আমার সাজা পছন্দ না। জানি, তাই তো গতকাল নিজের বিয়েতেও সাজেনি। বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি? তোর দেবরের জন্য কিছুই করতে পারলাম না। ঠাকমা বাদ দেন। হুম। আর আমাদের নতুন বউ তো এমনিতেই ছাদের টুকরো, ও সাজাগোজা লাগবে না। আমি বুঝি সুন্দর না? তুইও খুবই সুন্দর। কিন্তু মা, জানো, আমি ছেলে হলে ঠিকই আমার দুই ভাবের প্রেমে পড়তাম। বল, তোর ছোট ভাবে প্রেমে পড়তে? অবশ্য আমিও পড়তাম, আমার জালটা এতই সুন্দর। সবাই হাসাহাসি করতেছে। মা, আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি। আরে না, তুই বস, আমরা সব করব। মামার ভালো লাগে না এমনি বসে থাকলে। কিন্তু প্লিজ মা। আচ্ছা, তাহলে আমি হেল্প করি, আর সাথে অনেক গল্প করব, কেমন? আচ্ছা।
স্মৃতি চা বানালো আর ইশিকাও ভাবির সাথে গল্প করলো। আসলে গল্প করছিল না, শুধু শুনছিল। চা বানানোর শেষে নিয়ে আসে, এসে দেখে মা, বাবা আর আয়ানের ভাইয়া আমান বসে আছে, বসে বসে গল্প করছে। আয়রা সবাইকে চা দিল। বাহ, অনেক মজা হয়েছে। তোমার মার চায়ের থেকে অনেক মজা। কি এত বড় কথা? কাল থেকে 7 দিন তোমার চা বন্ধ। আমি তোদের মধ্যে আর কি বলবো। রীতিমা, তুই একটু আয়ানের জন্য চা নিয়ে যা। জি মা। রীতি যেয়ে দেখে আয়ন রুমে নেই। সে খাটের পাশে ছোট্ট ওয়ার্ড্রপের ওপর চায়ের কাপটি রেখে যেতে নেওয়ার জন্য পিছন ফিরে দেখে আয়ন একটি তোয়ালে পরে বাথরুম থেকে বের হচ্ছে আর নিচের দিকে তাকিয়ে মাথায় তোয়াল দিয়ে মুছছে। রীতি আয়নকে দেখে চোখ বন্ধ করে ফেলে। আয়ন তোয়ালেটি সোফার উপর ফেলে উপরের দিকে তাকিয়ে রীতিকে দেখে অবাক হয়ে যায়। সরি, আসলে আমি জানতাম না যে আপনি বাথরুমে। সরি। সাথে সাথে দৌড় দিতে নেয়, চোখ বন্ধ থাকায় কিচ্ছু দেখে না, তাই খাটের কোণার সাথে পা লেগে পড়ে যেতে নেয়। আয়ান তাকে ধরতে যেও দুজনেই খাটের উপর পড়ে যায়। আয়নের চোখ রীতির চোখে পড়ে আর রীতি চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আপনি যদি একটু উঠতেন। আয়ন রীতির কথায় কিছুটা লজ্জা পায় আর রীতি উপর থেকে উঠে যায়। রীতি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি রুম থেকে সোজা কিচেনে চলে আসলাম। রুম থেকে দৌড়ে বের হওয়ার কারণে হাঁপিয়ে উঠেছি। আমায় দেখে ভাবি আর ইশিকা মিটিমিটি হাসছে। কিছু বুঝে উঠতে পারলাম না। সরি ভাবি। সরি কেন? আসলে আমি ভাইয়ার কাছে কাজে গিয়েছিলাম, তখন দেখি আসলে আমার দেখার কোনো মতলব ছিল না, কিন্তু চোখে পড়ে গেল। বুঝতে বাকি রইল না তারা কি জন্য হাসছে। অনেকটা লজ্জা পেলাম। কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করলাম, ভাবি আরিয়ান আর নিশান উঠেছে? ভাবি আমি ভাবছিলাম ওরা উঠলে ওদের পছন্দের কিছু বানিয়ে দিই। আজ আমার প্রথম দিন তো তাই। ভালোই ভেবেছ। ওদের দুজনেরই চকলেট মিল্কশেক খুবই পছন্দ। আচ্ছা ভাবি, থ্যাংক ইউ। হঠাৎ মা কিচেনে এসে বলে, রীতিমায় এলাকার কিছু মহিলা আসছে নতুন বউ দেখার জন্য। মা, মাথায় ঘুমটা দিয়ে আমার সাথে আসো। জি মা। মা আমিও আসি। তুই নাস্তা বানাতে তোর বড় ভাবির হেল্প কর, শুধু রীতি গেলেই হবে। আচ্ছা। মা সবার সামনে আমায় নিয়ে গেল। দেখুন, আমাদের নতুন বউ দেখতে আসছে, তা দেখে চলে যান। এমন কোনো কথা বলবেন না দয়া করে। সবার মন্তব্য মা তাদের থামতে বলল। তা দেখে খুব খুশিই লাগলো, কারণ সবাই আশেপাশের মানুষের কথা শুনে একটা পরিবার ভেঙে দেয়। কারণ আমার প্রথম বিয়ে ভাঙার অন্যতম কারণ ছিল এটাই। মা থামালেও কেউ তার কথা শুনছে না, সবাই কিছু না কিছু বলেই যাচ্ছে। গত 3টা বছর একই খোঁটা শুনতে শুনতেও অভ্যাস হয়নি। আজও শুনলে মনে খুব কষ্ট হয় আমার, কিন্তু চোখের পানিকে আটকে রাখতে হয়। অন্য কয়েকজন বলল, কিছু বলার আগে আয়ান এসে তাকে থামিয়ে বলল, মেয়ে শুধু ডিভোর্সে হলে বুঝতাম, কিন্তু মেয়ে তো। আপনাদের আমার নিয়ে এত চিন্তা করার তো দরকার নেই। আর আপনারা যে রীতিকে এসব বলছেন, চিন্তা করে দেখুন এসব আপনাদের বা আপনাদের সন্তানদের কেউ বললে আপনাদের কাছে কেমন লাগবে। আর হ্যাঁ, এসব ভাগ্যের খেলা, তাই আপনারা ভাগ্যকে নিয়ে পরিহাস না করে নিজের সংসারে খেয়াল দেন। আল্লাহ তাআলাই জানেন আপনাদের ভাগ্য কখন আপনাদের সাথে খেলা খেলে বসে। সবাই কিছু না বলেই চলে গেল। আমি আয়ানের দিকে তাকালাম আর সে আমার দিকে একটা মুচকি হাসি দিল। ওনার হাসিটাই প্রথম খেয়াল করলাম, খুব সুন্দর। ভাবি আজ উনি যেভাবে আমার সম্মান রক্ষা করলেন, তেমনি যদি 3 বছর আগে করতেন, অন্য কেউ রক্ষা করতো, তাহলে হয়তো আমার জীবনটা আলাদা হতো না। মা, আমি অফিস গেলাম। সে কি, কাল তো তোর বিয়ে হলো আর আজ অফিসে যাবি? মা, আমার জন্য কাজ অনেক ইম্পর্টেন্ট, তুমি তো জানোই। কি এরকম ইম্পর্টেন্ট কাজ? তোর ভাই তো গেল না, আর তুই কই যাচ্ছিস? আয়ান মার কথা না শুনেই চলে গেল। আমি কিচেনে যেয়ে ভাবির কাছ থেকে জানতে পারি নিশান আর আরিয়ান উঠে গেছে, তাই ওদের জন্য নাস্তা আর মিল্কশেক নিয়ে গেলাম। নিশান আর আরিয়ান একসাথেই খেলছিল। আমি যাওয়ার সাথে সাথে নিশান দরজায় এসে আমায় জড়িয়ে ধরলো। চাচি কেমন আছো? জানো কালকে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু মা দেয়নি। এমনি দেখতে খুব সুন্দর। ওর কথা শুনে না হেসে পারলাম না। এই নাও, তোমার আর আরিয়ানের জন্য নাস্তা এনেছি। আরেকটা দাও, আমি টিভি দেখতে দেখতে খাবো।
আর আরিয়ান পড়া ছাড়া কিছু করতে পারে না, তাই তুমি ওকে এখনই দাও। নিশান ওর নাস্তা নিয়ে চলে গেল আর আমি আরিয়ানের কাছে গেলাম। নাও বাবা তোমার নাস্তা। আরিয়ান খাবার নিল। আপনি এখন যান, আমি খাবার খেয়ে নেব। আমার সমস্যা নেই, তুমি খাও। আসলে আমার কারোর সামনে খেতে লজ্জা লাগে। ও আচ্ছা, তাহলে আমি যাই। রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন আয়ানের আওয়াজ শুনে বাইরে আসলাম। এসবের মানে কি? জি? কিছু বুঝো না তাই না? লজ্জা করে না এত ছোট বাচ্চার সাথে এরকম করে? জি আমি কিছু বুঝছি না। তুমি সারাদিন আমার ছেলেকে খাবার দাওনি। মানে? সকালে দুপুরে আর রাতে সবার সামনে খাবার নিয়ে গেছো ওর জন্য বলে, আর সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছো। আর মিথ্যা বলবে না। আমি অফিস থেকে এসে সোজা আরিয়ানের রুমে যেয়ে ওকে খাবারের কথা জিজ্ঞাসা করলে ও বললো খেয়েছে। তারপর দেখি সব খাবার ডাস্টবিনে। তারপর ওকে অনেক জিজ্ঞাসা করার পর বলে দেয় যে এইসব তুমি করেছো। আরে দায়িত্ব নিতে না পারলে এত নাটকের কি দরকার? কিন্তু কিছু বলতে যাব তখন দরজার পাশে দেখে আরিয়ান দাঁড়ানো। এক অদ্ভুত হাসি নিয়ে আর কিছু বলতে পারলাম না। কিছু বলার নেই তোমার? না। ডিসগাস্টিং। আয়ান বাইরে চলে গেল আর আমি বিছানায় যেয়ে শুয়ে পড়লাম। আর নিজের অজান্তি চোখের থেকে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো। আজ আমাদের বিয়ের 12 দিন হয়ে গেল। এ বাসায় সবাই খুব ভালো। অতি কম সময়ে আমায় সবাই আপন করে নিয়েছে, শুধু আয়ান আর আরিয়ান ছাড়া। এই 12টা দিনের মধ্যে প্রায় 7 দিনই আয়ান বিভিন্ন অপবাদ দিয়ে খুব কথা শোনায় আরিয়ানকে নিয়ে, আর আমি চুপটি করে সব কথা শুনে যাই। আর আরিয়ান দরজার পাশে লুকিয়ে সে হাসি দেয়। কেন জানি আমার আরিয়ানের সেই হাসিটা খুব ভালো লাগে। ওকে দেখলে খুব মায়া হয় আমার। আজও ভিন্ন কিছু হলো না। আমি বিছানায় বসেছিলাম, আয়ান এসে একটানে দাঁড় করিয়ে গালে থাপ্পড় দেয়। আমি অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইলাম। কি দেখছো? হ্যাঁ কি দেখছো? হ্যাঁ আমার ছেলের গায়ে তুমি হাত তুললে কোন সাহসে? আমি জানতাম নারীর মন খুব কোমল হয়, কিন্তু তুমি এই ছোট্ট ছেলেটার গায়ে হাত তুলতে তোমার একটু দয়া হয়নি? তোমার কি মন নাকি পাথর? আল্লাহ তাআলা হয়তো এই জন্যই তোমাকে মা হবার অধিকার থেকে বঞ্চিত রাখছে। তোমার মধ্যে মমতা বলে কিচ্ছু নেই। আজ হয়তো তোমার গর্ভে সন্তান ধারণের ক্ষমতাও দেয়নি। আয়ান কথাগুলো বলে চলে গেলেন। আমি তার কথা শুনে নিচে ধপ করে বসে পড়লাম। আজ যেন আমার নিজের চোখ দুটো পর পর লাগছে। আমার হাজার চেষ্টা সত্ত্বেও চোখে জল আমার অমান্যে বয়ে যাচ্ছে। আজও আমায় এই কটু কথা শুনতে হলো, যা শুনলে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। খুব কষ্ট লাগে। মনে হয় এই কথা থেকে ভালো কেউ যদি আমার জীবন কেড়ে নিত তবেই হয়তো শান্তি পেতাম আমি। কিন্তু না, এখনো তো বেঁচে আছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও বেঁচে আছি। কিন্তু কিছুই নেই এই জীবনে, না এক মা হওয়ার সুখ আর না বউ। হ্যাঁ, আমি মা হওয়ার অযোগ্য, তাই এটা কি আমার দোষ? আমার কপালে কি মা হওয়ার সুখ আসলেই নেই? ভেবে চোখের ধারা আরো জোরে বইতে লাগলো। কান্না করতে করতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে আসলো বুঝতে পারলাম না। রুমে এসে দেখেও নিচে ঘুমিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে খুব কান্না করেছে, কিন্তু যা করেছে তাও তো ভুল। একবার চলে যেতে নিলাম, পরে ভাবলাম ফ্লোরে ঘুমালে যদি জ্বর আসে, তাই কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিলাম। হঠাৎ ওর গালের উপর নজর পড়ে। আঙুলের দাগ পড়ে গেছে। কত জোরে মেরেছি। নিজের উপরে রাগ উঠছে। মলম এনে ওর পাশে বসে ওর গালে লাগাতে নিলাম। দেখি ওর চুল মুখের উপর অগোছালো হয়ে আছে। মলম দিতে হবে, তাই চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম। ও ঘুমের মধ্যেই কিছুটা কেঁপে উঠল। এ সময় রীতি ঘুমের ঘোরে আমার শার্ট আঁকড়ে ধরে ফেলে। আমি ছাড়াতে গেলেও আমায় আরো কাছে টেনে নেয়। আমি এখন ওর মুখের অনেক কাছাকাছি। আজ প্রথম ওকে এত কাছের থেকে দেখলাম। ওর চেহারায় হয়তো পৃথিবীর সব মায়া একত্রিত করা, কিন্তু মনে মায়া নেই কেন? ওর চেহারা দেখে কেউ বলতেই পারবে না যে আজও এত জঘন্য একটা কাজ করেছে। ওর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মানুষ এত সুন্দর কিভাবে হয়? এখন ঘুমানোর সময় বাচ্চা বাচ্চা লাগছে। হয়তো সারাটা জীবন দেখলেও মন ভরবে না, এরকম চেহারা নিয়ে জন্মেছে। ওর দিকে অপলক ভাবে তাকিয়ে আছি, যেন হারিয়ে গেছি অন্য কোনো রাজ্যে। আমার ঘোর তখন ভাঙলো যখন ঋতিক ঘুমের তালেই বলল, রাফি। বুঝতে বাকি রইল না যে সে আমাকে তার প্রথম স্বামী ভেবে এভাবে শার্ট আঁকড়ে ধরেছে। আগে রাহাতের থেকে, অর্থাৎ রীতির বড় ভাইয়ের থেকে একবার নাম শুনেছিলাম। এখন হয়তো রীতি ওই ছেলেটাকে ভুলতেই পারেনি।
ওকে কি বলছি? আমি নিজেই তো রিয়াকে ভুলতে ব্যর্থ হয়েছি। আজও ওকে প্রথম সে ভালোবাসার অনুভূতির মতো মনে পড়ে। আজ যদি রিয়া থাকতো তবে আমাদের জীবনটা কত সুন্দর হতো। যাই হোক, কিন্তু এখন উঠবো কিভাবে মেয়েটি যেভাবে আঁকড়ে ধরেছে, ওঠা তো সম্ভব না। জাগাবো না, থাক, বাদ দেই। রিয়ার সাথে সেদিনগুলো ভাবতে লাগলাম। প্রতিদিনই ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। সকালে ঘুম ভাঙলে আস্তে আস্তে চোখ খুলে আয়ানকে দেখতে পাই। মুহূর্তের জন্যে ভয় পেয়ে যাই। তারপর দেখি আমি ওনার শার্ট আঁকড়ে ধরে রেখেছি। বুঝতে বাকি রইল না যে উনি আমার জন্যই এখানে ঘুমিয়েছে। আমি সাথে সাথে ওনার শার্ট ছেড়ে বিছানা থেকে উঠে বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হয়ে সোজা কিচেনে চলে যাই। ভাবির সাথে নাস্তা বানাতে থাকি। নাস্তার টেবিলে বাচ্চারা ছাড়া সবাই আছে। উনি আসলে ওনার দিকে না তাকিয়ে সব কাজ করছি। সবাই শোনো, আমরা আগামী সপ্তাহে সিলেট যাচ্ছি। বাবা, হঠাৎ করে? হ্যাঁ, কাল তোমার মা আর আমি মিলে পিকনিকে যাব বলে প্ল্যান করছি। ওয়াও, পিকনিক! আমি যাব না। দেখ ভাইয়া, মজা নষ্ট করবি না। কেন? বাবা, আমার ভালো লাগে না। আগে তো তুই সবচেয়ে বেশি এক্সাইটেড থাকতি, এখন ভালো লাগে না? হ্যাঁ, এখন তো আমরা কেউ না, কয়েকদিন পর মরে গেলে তখন বুঝবি। মার কান্না দেখে আমার মন খারাপ হয়ে যায়। বুঝতে পেরে নিধি ওর কানের কাছে এসে বলে, আরে চিন্তা করো না মা, আয়ানকে মানানোর জন্য নাটক করছে। আচ্ছা, যাব। রীতি একবার মায়ের দিকে তাকায়, আবার সবার দিকে তাকায়, আর রীতির দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। বৌমারা, তোমাদের পরিবারকে সবাইকে আমন্ত্রণ দিয়ে দিও, বলো আমাদের সাথে আসতে। সবাই একসাথে গেলে মজা হবে। বাবা, আব্বু আম্মু তো ভাইয়াদের কাছে অস্ট্রেলিয়াতে আছে, তারা আসতে পারবে না। মন খারাপ করে ছোট বৌমা। আব্বু আম্মু তো গ্রামে, তারা আসতে পারবে না। আমি রাহাত ভাইয়া আর মাহিকে আসতে বলবো। আচ্ছা। নাস্তা শেষে ভাইয়া আর আয়ান অফিসে গেলেন, আর আমি মাহিকে ফোন দিলাম। মাহি আমার বেস্ট ফ্রেন্ড আর ভাবি। আমরা সে ক্লাস 3 থেকে একসাথে, বলতে গেলে আমার কলিজার টুকরা। ছোটবেলা থেকেই আমার সাথে আমরা একে অপরের সব কষ্ট, সুখ, দুঃখ ভাগ করে নিয়েছিলাম। আমার কষ্টে সব সময় ও আমার সাথে ছিল। আজ যদি আমি বেঁচে আছি তাহলে আমার পরিবার আর মাহির জন্য। বিশেষ করে মাহি আমার ডিভোর্স হওয়ার পর পুরো ভেঙে গিয়েছিলাম। মাহি ওর বাচ্চা ছেড়ে আমাকে বাচ্চার মতো দেখাশোনা করেছে। হাসি পাচ্ছে তাই না? কিন্তু যদি ওই দিন ও না থাকতো তাহলে হয়তো ওই দিন মরেই যেতাম আমি। কিন্তু এই ব্যাপারে মাহি আর আমি ছাড়া আর কেউ জানে না। আসলে হয়তো কিছু বন্ধু বান্ধব হয় এইরকম, সুখের সাথে না থাকলেও কষ্টের সাথে থাকে, তাদেরকেই আসল ফ্রেন্ড বলে। যাই হোক, 10 বছর আগেও আমার ভাবিও হয়। রাহাত ভাইয়া আর ও আগে থেকে একে অপরকে পছন্দ করতো। বিয়েটা অবশ্য আমার দ্বারাই হয়। আচ্ছা, ফোনটা দেয়া যাক। হাই জানু, আজ আমার কথা মনে পড়লো। কেমন আছিস? তোকে ছাড়া আমি ভালো থাকতে পারি? তোর ভাই কি এমনি এমনি বলে? তার আপন বোনই তার সতীন। আচ্ছা শোন, পিকনিকের সব কথা বলল। ভাইয়ার কোনো কাজ নেই তো, আসতে পারবি? তোর ভাইয়ার কাজ থাকলে রশি দিয়ে বেঁধে নিয়ে আসবো। আমার জানুর সাথে কতদিন পর দেখা করার চান্স পাইছি, এমনি এমনি হাতছাড়া করবো নাকি? আচ্ছা রাখছি তাহলে, বাই। 1 সপ্তাহ পর আজ সবাই পিকনিকে বের হচ্ছি। 3 দিনের জন্য যাচ্ছি। বাবা একটা মিনি বাস নিয়েছে। ভাইয়ারা আসলে সবাই রওনা দিই। আচ্ছা মাহি আপু। হ্যাঁ বল। একটা জিনিস ভাবছিলাম। আমিও। কি? তুমি আর রীতি ভাবি অনেক আগে থেকে ফ্রেন্ড না? হ্যাঁ অনেক। তাহলে তোমার ফ্রেন্ডকে একটু মজা আর দুষ্টুমি শেখাতে পারোনি? সারাদিনে গুনে গুনে কথা বলে। মাহি একবার রীতির দিকে তাকালো, তারপর রাহাতের দিকে তাকিয়ে রাহাত আর মাহি দুজনেই হেসে দিল। আমি রীতিকে দুষ্টুমি শেখাবো? আপনারা ভাবছেন যে এত রাতে শান্ত হয়ে গেছে। আরে সারাক্ষণ বাদের মতো শয়তানি করতো, সারাক্ষণ শুধু দুষ্টামি বুদ্ধি মাথায় ঘুরে কখন কার সাথে মজা নিবে। এখনো দুষ্টামিগুলো খুব মিস করি। বাসার পুরো পরিবেশ থমথম হয়ে গেল। চলো। সবাই গানের কলি খেলছে আর আমি বাইরের প্রকৃতি দেখছি। চোখ দুটো বন্ধ করে বাতাস অনুভব করছি। হঠাৎ চোখ পড়ল, রীতি তার চোখ দুটো বন্ধ করে বাতাসে ছোঁয়ার অনুভূতি দিচ্ছে। ওর চুলগুলো বাতাসে উঠছে, চেয়েও নিজের চোখ সরাতে পারছি না। হঠাৎ করে বাসে ব্রেক দেয়, ঘোর ভাঙে। ড্রাইভারের সাথে কথা বলে জানা গেল যে বাস নষ্ট হয়ে গেছে। বাসে অনেকক্ষণ থেকে সবার অস্বস্তি লাগছিল, তাই সবাই নিচে নেমে রোডের পাশে দাঁড়ালাম।
অনেকক্ষণ হলো বাস নষ্ট হয়েছে, সবাই কথা বলছিলাম আর নিশান, আরিয়ান আর মাহিম বল নিয়ে খেলছিল। হঠাৎ খেয়াল করি বল রোডের মাঝখানে গিয়ে পড়েছে আর আরিয়ান বল আনতে গেছে, কিন্তু অপর সাইড দিয়ে যে গাড়ি দ্রুত স্পিডে আসছে তা দিকে ওর খেয়াল নেই। কিছু না ভেবে দৌড় দিলাম, গাড়ি খুব কাছে এসে পড়েছিল তাই ওকে ধাক্কা দিলেও নিজে সরতে পারলাম না। গাড়ি হয়তো তখন ব্রেক করতে নিয়েছিল কিন্তু হয়তো সাথে সাথে পারেনি বলে গাড়ির পায়ের সাথে লেগে নিচে পড়ে যাওয়ায় মাথায় আঘাত লাগলো আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। দেখি রীতি কোথায় দৌড় দিচ্ছে, তাকিয়ে দেখি আরিয়ান গাড়ির সামনে। আমি এগোতে নিব তখনই গাড়িটির সামনে থেকে রীতি আরিয়ানকে সরিয়ে নিজে আহত হয়ে গেল। যেই দেখে মাথা থেকে সমানে রক্ত পড়ছে, কোলে ওর মাথা নিয়ে রুমাল দিয়ে মাথার রক্ত আটকালাম। গাড়ি চালকটি বলল ওকে গাড়িতে নিয়ে যেতে যেতে আমি রীতিকে কোলে উঠিয়ে নিলাম আর আমার সাথে মাহি ভাবি গেল, আর বাকিরা সবাই অন্য ব্যবস্থা করে আসবে বলছে। ওর মাথার রক্ত থামার তো নামই নিচ্ছে না। ওকে দেখে রিয়ার মৃত্যুর সময় মনে পড়ে গেল ও গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওর মাথা থেকে খুব রক্ত পড়ায়, ওকে বাঁচানো সম্ভব হয় না। আমি সেদিন ছিলাম না ওর কাছে, তাই ওকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি রীতিকে কিচ্ছু হতে দেব না। রিয়ার মৃত্যুর জন্য আজও নিজেকে মাফ করতে পারিনি। ওদিন যদি আমি ওর সাথে থেকে যেতাম তাহলে হয়তো এরকমটা হতো না। আরেকবার নিজেকে অপরাধী করার ক্ষমতা আমার নেই। রীতির কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের পানি বইতে লাগলো বুঝতেই পারলাম না। সেখানে আশেপাশে কোনো হাসপাতাল না থাকায় ওকে হাসপাতালে নিয়ে আসতে খুব দেরি হলো। অনেক রক্ত পড়েছে। হসপিটালে এনে ডাক্তার সোজা ওকে অপারেশন থিয়েটারে নিয়ে মাথায় ব্যান্ডেজ করে রক্ত দেওয়া শুরু করলো। এতক্ষণে সবাই এসে পড়েছে। সবার অবস্থা খুব খারাপ। আরিয়ান তো কান্নাই করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে। মাহি ভাবি আর রাহাত ভাইয়া নিজেকে সামলাতে পারছে না। ইশিকা নিধি ভাবি আর আমান ভাইয়া তাদের সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারা নিজেরাও টেনশনে অবস্থা খারাপ। বাবা নিজেকে অপরাধী মনে হচ্ছে, বারবার বলছে যে আমি যদি পিকনিকের কথা না বলতাম তবে আজ এমনটা হতো না। মাও সমানে কাঁদছে। বাবার ব্লাড প্রেশার লো হয়ে আসছে। আমি এক মনে কেবিনের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি। মনে এক ভয় লাগছে যদি রিয়ার মতো রীতিকেও হারিয়ে ফেলি, ভেবেই দমটা বন্ধ হয়ে আসছে। ডাক্তার কেবিন থেকে বের হলে সবাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে। ওনার মাথা থেকে অনেক বেশি রক্ত পড়েছে, তাই ওনাকে রক্ত দেওয়া হয়েছে। এখন আমরা কিছু বলতে পারছি না কারণ ওনার অনেক রক্ত পড়েছে। তারপরেও ওনার জীবন এখন রিস্ক এর বাইরে, কিন্তু আগামী 6 ঘন্টায় ওনার জ্ঞান না ফিরলে সমস্যা হতে পারে। উনি হয়তো কোমাতেও যাইতে পারে। নিধি সিচুয়েশন সামলানোর জন্য বলে, সবাই এখনো ভয়ে থাকলেও রিস্ক থেকে বাইরে বলে স্বস্তির নিঃশ্বাস নেয়। আরিয়া আয়নের সামনে এসে, বাবা সরি। না বাবা, কান্না করে না। তোমার বল আনার জন্য যাওয়া ঠিক হয়নি, তাও এটা তো তোমার জন্য কোনো দোষ নেই। কিন্তু এতদিন যা করেছি তাতে সম্পূর্ণ আমার দোষ। মানে? বাবা, আমার ক্লাসমেটরা আমায় বলেছিল যে সৎমা নাকি খুব খারাপ হয়। প্রথমে ভালো ব্যবহার করলেও পরে অনেক খারাপ হয়, আর তিনি নাকি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই এতদিন তোমায় মিথ্যে বলেছিলাম যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। সব মিথ্যে ছিল, সব। আয়নের এসব শুনে রাগ উঠে যায়। আরিয়ানকে থাপ্পড় মারতে নিলেই মাহি আটকিয়ে ফেলে। ওকে মারলে রীতি কষ্ট পাবে যে আপনি ওর ছেলের ওপর হাত তুলেছেন। আয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহি আরিয়ানের সামনে বসে বলে, তোমার ভয় হয়তো ঠিক ছিল, কিন্তু বাবা তোমার এটা করা ঠিক হয়নি। তুমি জানো রীতি তোমার বাবার জন্য না, তোমার জন্য বিয়েতে হ্যাঁ বলেছিল। উনি আজ আমাকে বাঁচাতে যে নিজে কেন গাড়ির সামনে এলেন? কারণ ও তোমার মা, আর যে কোনো মাই তার সন্তানকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। কিন্তু উনি তো আমায় জন্ম দেয়নি। জানি না অন্য কেউ কি অন্য কারো সন্তানকে ভালোবাসতে পারবে কিনা, কিন্তু রীতির যদি নিজের সন্তান নাও হতো তবেও তোমাকে ভালোবাসতো। সে ছোটবেলা থেকেই সবাইকে ভালোবাসতে জানে। সব মেয়ের মধ্যেই মায়া আছে, কিন্তু গর্ভে সন্তান আসলে আরও মমতা বেড়ে যায়। রীতির ছোট থেকেই বাচ্চাদের প্রতি আলাদা মমতা ছিল, কিন্তু আল্লাহ ওকে মা হওয়ার খুশি থেকে বঞ্চিত করলো। আমি আসি না ওনার ছেলে। আচ্ছা, উনি কি আমায় মাফ করবে? করবে, শুধু ওকে একটিবার মা বলে ডাকো, তাইলেই হবে। সবার চোখে এখনো পানি। একটু আগে যা ভয়ে চোখে জল ছিল তা এখন রীতির কষ্টের অনুভূতির জল। হ্যাঁ, তারা হয়তো রীতির কষ্ট আজ অনুভব করছে, আর আয়নের নিজের ওপরেই ঘৃণা হচ্ছে।
কিছুই না বুঝে রীতিকে সে এত কষ্ট দিল, এত কথা শোনালো, থাপ্পড় দিল, নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছা করছে। 5 ঘন্টা পর রীতির জ্ঞান ফিরল। সবাই গেল রীতির রুমে। সবাই রীতির অবস্থা জিজ্ঞাসা করছে। আরিয়ান অনেক সংকোচ হলেও রীতির সামনে গেল। তুমি ব্যথা পাওনি তো বাবু? সরি, এতদিন রাগ করেছি, প্লিজ মাফ করে দাও। সরি মা। কি বললা? সরি মা। রীতি আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আজ যেন তার কষ্টের অনেকটা কমে গেল। সে প্রথমবার মা ডাক শুনে নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করছে সে নিজেই কাউকে বোঝাতে পারবে না। রীতি আরিয়ানকে ছাড়লে আরিয়ান রীতির চোখের পানি মুছে দেয়। মা, আমি তোমাকে আর কাঁদতে দেবো না। রীতি মুচকে একটা হাসি দিল। ইস, আমার বোনটাকে কতদিন পর এত খুশি দেখলাম, কতদিন পর ওর মুখে হাসি দেখলাম। আরে এটা তো ছোট হাসি, বড় হাসি দেখবা। আরিয়ান একবার নিশানের দিকে তাকিয়ে হাসি দেয়। নিশান এক চোখ টিপ দিয়ে আঙুলের ইশারায় ওকে বলে। এটা অবশ্যই পিকনিকে করতাম, এখন এখানে করি। নিশান মুখে হাত রেখে মিটিমিটি হাসছে। ইশিকা আর নিধিও মিটিমিটি হাসছে। এদিকে রীতি, রাহাত আর মাহি কিছুই বুঝছে না। আমান আর আয়ান কিছু দূরত্বেই ডাক্তারের সাথে কথা বলছে। আরিয়ান ইশিকার কাছে গেল আর ইশিকা ব্যাগ থেকে কি একটা বোতল বের করে দিল। আরিয়ান সোজা আয়ানের কাছে যেয়ে বোতলের মুখ খুলে দিল। আরিয়ান আয়ানকে ডেকে, বাবা দেখো দেখো তেলাপোকা। বলার পর আয়ান নিচে তাকিয়ে তেলাপোকা দেখে ব্যাঙের মতন লাফানো শুরু করে। আর সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ। আয়ান তো রাগে লুচি হয়ে গেছে, কিন্তু এর আগের মধ্যেও তার চোখ আটকিয়ে যায় রীতির হাসিতে। অন্য কারোর হাসি না তার চোখে পড়ছে না কানে ঢুকছে। ওর হাসি এত সুন্দর, আমি এর আগে কখনো কারো এত সুন্দর হাসি দেখিনি। ওকে হাসলে যে কত সুন্দর লাগে হয়তো ও নিজেও জানে না, তাই হাসে না। ওর হাসি দেখেই যে কেউ সারাটা জীবন পার করে দিতে পারবে। বাবা তোমার পায়ের নিচে তেলাপোকা। আহ আহাতে বাবা তুমি কত বিতু। তাই না? এবার দাঁড়া। আরিয়ান দিল এক দৌড়, যে রীতির বেডের পিছনে লুকালো। আয়ন বেডের পিছনের জায়গা ছোট বলে ঢুকতে না পেরে সামনের দিক থেকে ধরার চেষ্টা করে। রীতি ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এইরকম হাসি কত বছর পর দিয়েছে সে হয়তো নিজেও বলতে পারবে না। আয়ন রীতির কারোরই খেয়াল নেই যে আরিয়ানকে ধরতে যেয়ে আয়ন রীতির একদম কাছাকাছি চলে এসেছে। রীতি আরিয়ানের থেকে আয়নের দিকে তাকালে সে দেখলে হয়তো তাদের মধ্যে বেশি হলেও 2 ইঞ্চির দূরত্ব আছে। আয়ান? আয়ন রীতির ডাক শুনে ওর দিকে তাকালো, দেখলো যে সে রীতির একটু বেশি কাছে চলে এসেছে, তাই তাড়াতাড়ি সরে যায়। 2 দিন পর রীতিকে হসপিটাল থেকে রিলিজ দেয়। রীতির রাতে ঘুম আসছে না, আসবে কিভাবে? এই 2 দিন তো তাকে শুধু ঘুমাতেই হলো। ও বিছানা থেকে উঠতে নিলে পায়েও ব্যথা পাওয়ার কারণে বিছানায় পড়ে যায়। কি ঠিক আছে তো? উঠছিল কেন? কিছু লাগবে? মাথা কি ব্যথা করছে? ক্ষুধা লাগছে নাকি? পায়ে ব্যথা? মলম লাগাই দিই? না, ঘুম আসছিল না তাই। ও আচ্ছা, এই কথা। তুমি শুধু জাস্ট 15 মিনিটস বসো, আমি আসছি। না না, আপনি ঘুমান। চুপ, এখান থেকে একদম উঠবা না। আয়ন হালকা আওয়াজ শুনে উঠে পাগলের মতন কাছে এসে জিজ্ঞাসা করে। রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আয়ন একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। 15 মিনিট পর আয়ন এসে রীতিকে কোলে তুলে নিল। রীতি কিছুটা শিহরিত হয়ে উঠল। আমি হেঁটে যেতে পারবো। পায়ে ব্যথা, আবার হেঁটে যাবা? বিছানা থেকে নামবা না বলে দিলাম। আর শুনো, কাল কিছু লাগলে আমি না থাকলে কাউকে বলে দিবা। অবশ্য তোমার বলা লাগবে না, তারাই দেখবে। আর বিছানা থেকে নামতে হলে কাউকে না কাউকে ডাক দিবা, তারা হেল্প করবে, বুঝলা? তাহলে বসে থাকবা না। তা ঠিক আছে, কিন্তু এত রাতে আমরা ছাদে কেন যাচ্ছি? গেলেই দেখতে পারবা। আয়ন রীতিকে ছাদে গিয়ে রীতিকে দোলনায় বসায় আর একটা ট্রেতে 2 মগ কফি নিয়ে হাঁটু গেড়ে রীতির সামনে বসে। Here your coffee, ma'am. একটু হেসে, থ্যাংক ইউ। How is it? ওয়াও, অনেক টেস্টি। I knew it. তোমার ভালো লাগবে। বলে দোলনায় একটু জায়গা রেখে রীতির পাশে বসলো। আপনার আমাকে ছাদে আনার আর এইসবের বুদ্ধিটা কিভাবে আসলো? রিয়া যখন প্রেগনেন্ট ছিল তখন ওর রাতে ঘুম আসতো না। তখন আমরা রাতে ছাদে দোলনায় বসে কফি খেতাম, আর ও আমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতো আর অনেক কথা বলতো। ও আচ্ছা। সরি। কেন? তোমাকে যে রিয়ার কথা বললাম, আমার প্রথম স্ত্রী, তোমার খারাপ লাগতে পারে। আমার খারাপ লাগবে কেন? আমি এমনিতেও আপনাদের লাভ স্টোরি কথা ভার্সিটিতে অনেক শুনেছি। ভার্সিটি? আমরা একই ভার্সিটিতে ছিলাম। আপনি আর রিয়াপু 4th ইয়ারে আর আমি 1st ইয়ারে। কি? জি। কিন্তু আমি তো তোমাকে কখনোই দেখিনি।
আপনি দেখবেন কি করে? আপনি তো শুধু ক্লাস আর লাইব্রেরি ছাড়া কোথাও থাকতেন না। আর আমার আর পড়ালেখার কোনো সম্পর্কই ছিল না যে দেখবেন। আমি নিজেই সারা জীবনের লাইব্রেরির চেহারা দেখিনি। তুমি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? আমি না, পুরো ভার্সিটি জানে। কিভাবে? আহারে, আপনি যে পুরো ভার্সিটির ক্রাশ ছিলেন, ভুলে যান। পরবর্তী পার্ট শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।